হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম। আজকে একটু টাইমটা আমার আগেই এসে গেছে, তো আজকে আমি এই সময়ই তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা করাবো। দেখে নিই আজকের আমি এবং ইনফ্যাক্ট যে কোয়েশনসগুলো করাচ্ছি একদম WBCS প্রিলিমিনারিকে মাথায় রেখে, এবং এটাও বলি যে WBCS প্রিলিমিনারি মাথায় রেখে মানে এরকম নয় যে এই কোয়েশনসগুলো এনটিপিসি সিবিটি 1-এর যে পরীক্ষাগুলো তোমাদের 16ই মার্চ থেকে আছে সেই ক্লাসের জন্যও কিন্তু এই কোয়েশনসগুলো ততটাই গুরুত্বপূর্ণ বা সেই ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল। এরকম একদমই ভেবো না যে WBCS বলছি মানে শুধুমাত্র WBCS পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো আসতে পারে, সেটা CGL বা MTS বা রেলে আসতে পারে না, বা PSC মিসলেনিয়াস ক্লার্কশিপে আসতে পারে না, এরকম কিন্তু নয়। এমনিতে জেনারেল স্টাডিজ কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি যেগুলো সায়েন্সের প্রশ্ন সেগুলো কিন্তু বাইফার্কেটেড, মানে সমস্ত সাবজেক্টের প্রশ্ন, সমস্ত মানে কেমিস্ট্রির প্রশ্ন যেটা CGL এর জন্য অ্যাপ্লিকেবল সেই লেভেল অফ কোয়েশ্চেন কিন্তু WBCS এর জন্য অ্যাপ্লিকেবল। সো আমরা বলতে পারি না এটা শুধু WBCS বা কেমিস্ট্রির এই প্রশ্নটা শুধুমাত্র এটা রেলেই আসবে, এটা WBCS এ আসতে পারে না। চলো সময় নষ্ট না করে আমরা একটুখানি দেখে নিই কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কি দিয়েছে, ইন অ্যান অ্যাটম দ্য কনস্টিটিউয়েন্ট ইলেকট্রনস, অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো অপশন এ দিয়েছে ডু নট মুভ, অপশন বি দিয়েছে মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড এনার্জি লেভেলস, অপশন সি দিয়েছে আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর অপশন ডি দিয়েছে মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন র্যান্ডম ওয়ে। তাহলে অ্যাটমের মধ্যে ইলেকট্রনসগুলো কি করে, ইন অ্যান অ্যাটম ইলেকট্রনস আমরা কি বলবো, অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি মুভ করে, নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে, এবং নিউক্লিয়াসের চারিদিকে একটা পার্টিকুলার অরবিটে, যেগুলোকে স্টেশনারি অরবিট বলা হয়, সেই স্টেশনারি অরবিটে ইলেকট্রনসগুলো মুভ করতে থাকে। তাহলে এখানে আনসারটা কি হবে, আনসার হচ্ছে অপশন বি, মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড অরবিট। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ফিক্সড অরবিটে ঘোরে, এবং এই যে ফিক্সড অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলোকেই বলা হচ্ছে গিয়ে স্টেশনারি অরবিট। এই যে ফিক্সড অরবিটে ইলেকট্রনসগুলো মুভ করছে এই ফিক্সড অরবিটকে বলা হচ্ছে স্টেশনারি অরবিট। ইয়েস, দুজনে আনসার করেছো এবং দুজনেই একদম কারেক্ট আনসার করেছো। নেক্সট আসবো আমরা পরের প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, which is the purest form of iron? আয়রন লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? which is the purest form of iron? purest form of iron যদি বলি তাহলে সেটা কি হবে, দেখো লোহার মধ্যে কতটা কার্বন ইমপিউরিটি প্রেজেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে লোহাকে আমরা পিগ আয়রন, কাস্ট আয়রন আর স্টিল বা রট আয়রনে ক্লাসিফাই করে থাকি। যার মধ্যে কার্বনের পার্সেন্টেজ যত কম আছে সেই আয়রনটা ততটা পিওর। তাহলে এর মধ্যে কার্বনের পার্সেন্টেজ কম কিসে আছে, রট আয়রনের মধ্যে কার্বনের পার্সেন্টেজ সব থেকে কম আছে, তাই রট আয়রনটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। এই রট আয়রনে কার্বন কতটা থাকে, রট আয়রনে কার্বন থাকে 0.1 থেকে 0.15% কার্বন প্রেজেন্ট থাকে। আর ইমপিওরেস্ট ফর্ম যদি বলি তখন সেটা হচ্ছে পিগ আয়রন। পিগ আয়রনের মধ্যে 2 থেকে 4.5% কার্বন প্রেজেন্ট থাকে। স্টিলের মধ্যে কার্বন প্রেজেন্ট থাকে 0.15 থেকে 1.5% কার্বন প্রেজেন্ট থাকতে পারে। এবার দেখো যে স্টিলের মধ্যে, তাহলে স্টিলের মধ্যে কি বললাম 0.15 থেকে 1.5% কার্বন থাকবে। যে স্টিলের মধ্যে 1%-এর বেশি কার্বন থাকবে, কার্বন গ্রেটার দ্যান 1%, তখন সেই স্টিলটাকে আমরা কি বলবো, সেই স্টিলটাকে বলা হয় গিয়ে হার্ড স্টিল।
আর যে স্টিলের মধ্যে কার্বন সাধারণত 1%-এর কম থাকবে তখন সেই স্টিলটাকে বলা হয় গিয়ে সফট স্টিল। 1%-এর বেশি থাকলে তখন সেটা হয়ে যায় হার্ড স্টিল, আর 1%-এর কম যদি থাকে তখন সেটা হচ্ছে সফট স্টিল। তাহলে দেখো স্টিলের হার্ডনেস কিসের ওপরে নির্ভর করছে? কার্বনের পার্সেন্টেজ। কার্বন যত বেশি হবে সেই স্টিল তত বেশি হার্ড হবে। ওকে, নেক্সট আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখে নিই 3 নম্বর প্রশ্ন। Which acid base pair will produce a jump from 2.7 to 11.3? বলছে কোন অ্যাসিড বেস হলে পিএইচটা 2.7 থেকে 11.3 হবে। দেখো 2.7 মানে সেই অ্যাসিডটা একটা স্ট্রং অ্যাসিড হবে, আর 11.3 মানেও বেসটাও স্ট্রং বেস হয়ে যাবে। তাহলে একটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের মধ্যে যখন হবে তখনই পিএইচ এর জাম্পটা 2.7 থেকে 11.3 হয়ে যাবে। তাহলে এখানে অপশন ওয়াইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এটা হচ্ছে গিয়ে স্ট্রং বেস। তাহলে আনসারটা কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। ইয়েস, 3-এর আনসার হবে অপশন সি। এই রেসপেক্টে আমরা স্ট্রং অ্যাসিড কাদের কাদের বলি একটুখানি মনে রাখতে হবে আমাদের সুবিধের জন্য। জেনারেলি যে 3টে কমন অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই 3টে অ্যাসিড যদি থাকে তাহলে এই 3টে অ্যাসিডকে আমরা সাধারণত স্ট্রং অ্যাসিড বলে থাকবো। আর দুটো বেস আছে, একটা হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। এই দুটো বেস হচ্ছে গিয়ে স্ট্রং বেস। এই দুটো বেস বাদ দিলে বাকি যা বেস আছে তারা সবাই হয়ে যায় গিয়ে উইক বেস। নেক্সট আসবো পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন দেখে দিই। আয়োডাইজ সল্ট। দেখো আমরা তো এখন আয়োডাইজ সল্ট খাই। আয়োডাইজ সল্ট কেন খাওয়া হয়? যাতে করে গয়টার গলগণ্ড না হয়, থাইরক্সিন হরমোনের প্রপার ফাংশনিং হয়, থাইরয়েড গ্ল্যান্ড প্রপার ফাংশন করতে পারে, সেই জন্য আয়োডাইজ সল্ট খাওয়া হয়। এই আয়োডাইজ সল্টের মধ্যে কি প্রেজেন্ট থাকে? আয়োডাইজ সল্ট কন্টেন্স কি থাকে? আয়োডাইজ সল্টের মধ্যে থাকে পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, নর্মালি সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইডের সাথে পটাশিয়াম আয়োডাইড হয়। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম আয়োডাইড এই মিক্সচারটাকেই বলা হয় গিয়ে আয়োডাইজ সল্ট। এই আয়োডাইজ সল্টে ফ্রি আয়োডিন মানে নর্মাল এলিমেন্টাল আয়োডিন অ্যাড করা হয় না। কেন ফ্রি আয়োডিন অ্যাড করা হয় না? কারণ আয়োডিন এই মৌলটার ঊর্ধ্বপাতন হয়, সাবলিমেশন হয়। তাহলে আমি তরকারির মধ্যে যখন নুন দিয়ে রান্না করব সেই সময় কি হবে? আয়োডিন যেই হিট করব নুন থেকে আয়োডিনটা উবে বেরিয়ে চলে যাবে, সেজন্য ফ্রি আয়োডিন ইউজ করা হয় না। আমরা সাধারণত যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। ইয়েস, সবাই কারেক্ট আনসার করেছো। বিশ্বজিৎ, আনসারটা পটাশিয়াম আয়োডাইড হবে, KI। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখি, দিয়েছে দ্য লাস্টার অফ মেটাল ইজ বিকজ অফ। আমরা তো জানি ধাতুদের একটা ধর্ম মেটাল আর লাস্টারাস। মেটালস আর ব্রাইট ইন নেচার, উজ্জ্বল। এই যে ধাতুগুলো এত উজ্জ্বল হয়, লাস্টারাস হয়, মেটালসের ব্রাইটনেসের জন্য কি দায়ী? কি কি দিয়েছে? অপশন এ দিয়েছে হাই ডেন্সিটি ডিউ টু ক্লোজড প্যাকিং অফ অ্যাটমস। অপশন বি দিয়েছে হাই পলিশ। অপশন সি দিয়েছে রিফ্লেকশন অফ লাইট ডিউ টু প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন। আর অপশন ডি দিয়েছে অ্যাবজর্পশন অফ লাইট ডিউ টু প্রেজেন্স অফ ক্যাভিটিস। তাহলে কেন এত বেশি হাইলি লাস্টারাস হয়? কারণ লাইট রিফ্লেক্ট করতে পারে। দেখো, যে যত বেশি লাইট রিফ্লেক্ট করতে পারবে সে তত বেশি উজ্জ্বল হবে, লাস্টারাস হবে। তাহলে এ লাইট অনেক বেশি রিফ্লেক্ট করে, তাই এটা বেশি লাস্টারাস, উজ্জ্বল। তাহলে আনসার কি বলবো? অপশন সি, রিফ্লেকশন অফ লাইট ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন আছে যার জন্য এটা হাইলি লাস্টারাস হয়। নেক্সট
পরের প্রশ্ন দেব বর্ডওয়েক্স মিক্সচার। দেখো বলেই দিয়েছে বর্ডওয়েক্স মিক্সচারকে আমরা কি হিসাবে ব্যবহার করে থাকি, ফাঙ্গিসাইড ছত্রাকনাশক হিসাবে এই বর্ডওয়েক্স মিক্সচারকে ব্যবহার করা হয়। এই বর্ডওয়েক্স মিক্সচারের মধ্যে কি থাকে, হোয়াট ইজ বর্ডওয়েক্স মিক্সচার? অপশন কি আছে? অপশন এ দেখো দেওয়া আছে কপার সালফেট আর লাইম, অপশন বি দেওয়া আছে জিঙ্ক সালফেট লাইম, অপশন ডি দেওয়া আছে বেরিয়াম সালফেট আর জিঙ্ক সালফাইড, আর অপশন ডি দেওয়া আছে কপার সালফেট আর জিঙ্ক সালফাইড। তাহলে বর্ডওয়েক্স মিক্সচারে আমরা কি ইউজ করে থাকি, কি প্রেজেন্ট থাকে? বলছে বর্ডওয়েক্স মিক্সচারের মধ্যে থাকে কপার সালফেট আর লাইম। বর্ডওয়েক্স মিক্সচার কন্টেন্স কপার সালফেট অ্যান্ড লাইম। আর এই বেরিয়াম সালফেট আর জিঙ্ক সালফাইড এই মিক্সচারটাকে বলা হয় গিয়ে লিথোফোন। একে আমরা কোথায় ব্যবহার করে থাকি? এই লিথোফোনকে আমরা ব্যবহার করে থাকি অ্যাজ হোয়াইট পিগমেন্ট, সাদা রঙের রঞ্জক পদার্থ হিসাবে, হোয়াইট পিগমেন্ট হিসাবে এই লিথোফোনকে ব্যবহার করা হয়। বেরিয়াম সালফেট আর জিঙ্ক সালফাইড এই মিক্সচারটাকে বলা হচ্ছে গিয়ে লিথোফোন, এবং এটাকে সাদা হোয়াইট পিগমেন্ট হিসাবে আমরা ব্যবহার করছি, হোয়াইট সাদা রং করতে ব্যবহার করা হয়। এবং এর একটা স্পেশালিটি হচ্ছে এ কিন্তু কালো হয়ে যায় না, ইট ডু নট বিকাম ব্ল্যাক। যখন লেড ইউজ করলেও সাদা রং হতে পারে, কিন্তু লেড ইউজ করে সাদা রং করলে সেটা কালো হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু সেই জন্য এখন এই লিথোফোন ইউজ করা হচ্ছে অ্যাজ হোয়াইট পিগমেন্ট। 7 নম্বর দিয়েছে which of the following is an amphoteric oxide? এদের মধ্যে কোনটা হচ্ছে অ্যামফোটারিক উভধর্মী অক্সাইড? অ্যামফোটারিক অক্সাইড কাদের বলা হয়? বলছে যে অক্সাইডগুলো অ্যাসিড আর বেস দুটোর সাথেই রিয়াকশন করতে পারে সেই অক্সাইডসগুলোকেই বলা হয় গিয়ে অ্যামফোটারিক অক্সাইড। তাহলে অ্যামফোটারিক অক্সাইড কোনগুলো, এদের মধ্যে কোনটা অ্যামফোটারিক অক্সাইড? দেখো জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুটো তো কমন। এছাড়া অ্যান্টিমনি অক্সাইডটাও অ্যামফোটারিক অক্সাইড। তাহলে আনসার কি হবে? আনসার হবে অপশন ডি, অল অফ দিস। সব কটাই হচ্ছে অ্যামফোটারিক অক্সাইডের এক্সাম্পল। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, তাছাড়া অ্যান্টিমনি, আর্সেনিক, এই সমস্ত অক্সাইডসগুলো অ্যামফোটারিক ইন নেচার। তাহলে আনসার হবে অল অফ দিস। ইয়েস, সবাই কারেক্ট আনসার করেছো। আনসার হবে অপশন ডি, অল অফ দিস। নেক্সট 8 নম্বর প্রশ্ন দিয়েছে every nitrogenous fertilizer is finally converted into। দেখো আমরা যে সয়েলের মধ্যে যে নাইট্রোজেন গঠিত সারগুলো দিই, সেই নাইট্রোজেনাস ফার্টিলাইজারগুলো তো ডাইরেক্টলি প্লান্ট অ্যাবজর্ব করতে পারে না, প্লান্ট তো অ্যাবজর্ব করে নাইট্রেট। তাহলে কি হয়, আমরা যে ফার্টিলাইজারই দিই, ধরো ইউরিয়া দিলাম, ইউরিয়া প্রথমে বিয়োজিত হয়ে তৈরি করে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে এবার যেগুলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে, সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো, নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো হয়, যেগুলো কিনা লিগুমিনাস শিম্বজাতীয় গাছে থাকে, রুটের মধ্যে থাকে, এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিয়াকে অক্সিডাইজ করে তৈরি করে গিয়ে নাইট্রেট, NO3-। এই যে নাইট্রেটটা তৈরি হলো, এই নাইট্রেটটাই তখন প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে। তাহলে 8-এর আনসারটা কি হবে? নাইট্রোজেনাস ফার্টিলাইজার আলটিমেটলি ফাইনালি গিয়ে নাইট্রেটে পরিণত হয়, যে নাইট্রেটটাকেই প্লান্ট অ্যাবজর্ব করে নিচ্ছে। আর এই নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া, এদেরকে আমরা সাধারণত বলে থাকি গিয়ে বায়ো ফার্টিলাইজার। ঠিক আছে, এই নাইট্রোজেনাস যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া, এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় গিয়ে বায়ো ফার্টিলাইজার, কারণ এরা সয়েলের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। এরাই তো আলটিমেটলি নাইট্রেটটা তৈরি করছে, যে নাইট্রেটকে প্লান্ট অ্যাবজর্ব করতে পারছে, সেই জন্য এদেরকে আমরা বায়ো ফার্টিলাইজার বলছি। নেক্সট, এর পরের যেটা 9 নম্বর প্রশ্ন দিয়েছে, কমপ্লিট কম্বাশন অফ হাইড্রোকার্বন।
যে কোনো হাইড্রোকার্বন, যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ড, সেটা মিথেন, ইথেন থেকে আরম্ভ করে সিএনজি, এলপিজি থেকে আরম্ভ করে ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, মিথান, যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ড, যে কোনো হাইড্রোকার্বন যার মধ্যেই কার্বন আর হাইড্রোজেন আছে, এটা যদি এলপিজি বলে তাহলেও হবে, এটা যদি ইথাইল অ্যালকোহল বলে তাহলেও হবে, যদি বেনজিন বলে তাহলেও হবে। তাহলে অর্গ্যানিক কম্পাউন্ড বা হাইড্রোকার্বনসগুলোর দহন, সম্পূর্ণ দহন হচ্ছে, কমপ্লিট কম্বাশন হচ্ছে। এই হাইড্রোকার্বনের কমপ্লিট কম্বাশনে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প CO2 আর H2O তৈরি হয়। যখন কিনা ইনকমপ্লিট কম্বাশন হবে, অসম্পূর্ণ দহন, এই ইনকমপ্লিট কম্বাশনের ফলে তৈরি হয় কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন। কমপ্লিট কম্বাশন হলে কার্বন ডাইঅক্সাইড আর জল, আর ইনকমপ্লিট কম্বাশন হলে কার্বন মনোঅক্সাইড আর জলই তৈরি হবে, ঠিক আছে? এখানে নট হাইড্রোজেন। ইনকমপ্লিট কম্বাশন হলে তৈরি হয় কে? কার্বন মনোঅক্সাইড আর জল তৈরি হবে অসম্পূর্ণ দহনের ফলে। ওকে, নেক্সট পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন দিয়েছে কনসিডার দ্য ফলোইং পেয়ার, অ্যাটম বোম, আনকন্ট্রোলড চেন রিয়াকশন। একদম কারেক্ট। অ্যাটম বোমে চেন রিয়াকশন, ফিশন রিয়াকশন হয়, ফিশন রিয়াকশনটা আনকন্ট্রোলড ওয়েতে চলে, কারেক্ট। নাম্বার 2, নিউক্লিয়ার রিয়াক্টর, কন্ট্রোল চেন রিয়াকশন। নিউক্লিয়ার রিয়াক্টরেও চেন রিয়াকশনই হয়, ফিশন রিয়াকশন হয়, কিন্তু নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে এই ফিশন রিয়াকশনটা কন্ট্রোলড ওয়েতে হয়ে থাকে, কন্ট্রোলড চেন রিয়াকশন। সান, থার্মোনিউক্লিয়ার রিয়াকশন, এটাও কারেক্ট। থার্মোনিউক্লিয়ার রিয়াকশন কোনগুলো? যেগুলো কিনা ফিউশন রিয়াকশন, সেই ফিউশন রিয়াকশনটাকেই বলা হয় গিয়ে থার্মোনিউক্লিয়ার রিয়াকশন। তাহলে দেখো তিনটেই কারেক্ট। আনসার কি হবে? আনসার আসবে 1, 2 and 3, অল তিনটেই কারেক্ট। অ্যাটম বোম আর নিউক্লিয়ার রিয়াক্টর, এদের দুজনের মধ্যে হয় গিয়ে ফিশন রিয়াকশন, এই ফিশন রিয়াকশনটাকেই আমরা বলছি গিয়ে চেন রিয়াকশন। আর সানের মধ্যে হচ্ছে ফিউশন রিয়াকশন, যেটাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার রিয়াকশন। নেক্সট দিয়েছে দ্য মেম্বার অফ হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ দ্য সেম কেমিক্যাল প্রপার্টিজ। কাদের? এদের মধ্যে কার রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিগুলো সেম থাকে? অপশন এ দিয়েছে আইসোটোপ, অপশন বি দিয়েছে আইসোবার, অপশন সি দিয়েছে অ্যালোট্রপ, আর অপশন ডি দিয়েছে বোথ আইসোটোপ অ্যান্ড অ্যালোট্রপ। কাদের কেমিক্যাল প্রপার্টির সিমিলারিটিস থাকে? দেখো কেমিক্যাল প্রপার্টি কিসের উপরে নির্ভর করে? নাম্বার অফ ইলেকট্রন। আইসোটোপের ক্ষেত্রে তো ইলেকট্রন নাম্বারটা সেম, তাহলে আইসোটোপেদের জন্য কেমিক্যাল প্রপার্টি সেম থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালোট্রপ মানেও তো একটাই পার্টিকুলার এলিমেন্টের ডিফারেন্ট ফর্মস, তাহলে অ্যালোট্রপসগুলোরও কেমিক্যাল প্রপার্টি সেম থাকে। এলিমেন্টের যখন ডিফারেন্ট ফর্ম, কার্বনেরই অ্যালোট্রপ হচ্ছে ডায়মন্ড আর গ্রাফাইট, রেড ফসফরাস আর হোয়াইট ফসফরাস, ফসফরাসের অ্যালোট্রপ একটাই এলিমেন্ট, তাহলে আইসোটোপেদেরও কেমিক্যাল প্রপার্টি সেম থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমি অ্যালোট্রপ বলবো তাদেরও কেমিক্যাল প্রপার্টির সিমিলারিটিস থাকে। দুজনের ক্ষেত্রেই যখন ফিজিক্যাল প্রপার্টি আসে, দুজনের ক্ষেত্রেই কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ আর ডিফারেন্ট, ঠিক আছে? দুজনের ক্ষেত্রেই আইসোটোপ বলো অ্যালোট্রপ বলো, দুজনের ক্ষেত্রেই ফিজিক্যাল প্রপার্টিগুলো আলাদা হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ওয়াই ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজড ফর পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার? জল পিউরিফাই করার জন্য কেন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইউজ করা হয়? অনেক সময় গ্রামের দিকে পুকুরের জল পিউরিফাই করার জন্য জলের মধ্যে পটাশ দেওয়া হয়, পটাশ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কেন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইউজ করা হয় জল পিউরিফাই করার জন্য? বিকজ ইট ইজ আ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। তাহলে অক্সিডাইজিং এজেন্ট হলে কি হবে? জলের মধ্যে যে জার্মস থাকবে সেই জার্মসগুলোকে কিনা ডিস্ট্রয় করে দেবে।
ঠিক আছে, জার্ম সেলগুলোকে অক্সিডাইজ করবে, পুড়িয়ে দেবে। সো আমরা আনসার বলবো কেন ইউজ করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে, বিকজ ইট ইজ আ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ, অক্সিডাইজিং এজেন্ট, সেই জন্যই এটাকে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, এর পরের যেটা আছে 12 নম্বরের পর 13 নম্বর প্রশ্ন, ইলেকট্রোলাইটিক রিডাকশন প্রসেস ইজ ইউজড ফর এক্সট্রাকশন অফ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। এই ইলেকট্রোলাইটিক রিডাকশন প্রসেস করে আমরা অনেক আকরিক থেকে ধাতু নিষ্কাশন করি। পার্টিকুলারলি কোন ধরনের ধাতুগুলোকে এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করে নিষ্কাশন করে থাকি? উইচ মেটালস, কোন মেটালদের করা হয়? যারা হাইলি ইলেকট্রোপজিটিভ মেটাল, হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালসগুলোকে আমরা ইলেকট্রোলাইটিক রিডাকশনের ফলে করে থাকি, যারা হাইলি ইলেকট্রোপজিটিভ। যেমন কারা হাইলি ইলেকট্রোপজিটিভ মানেই তারা হয়ে যায় হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে যারা হাইলি ইলেকট্রোপজিটিভ বা যারা হাইলি রিঅ্যাক্টিভ, লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত মেটালগুলোকে, হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালগুলোকে আমরা সাধারণত ইলেকট্রোলাইটিক রিডাকশনের মাধ্যমে নিষ্কাশন করে থাকি। নেক্সট আসবো 14 নম্বর প্রশ্ন, helium atom is 2 times heavier than that of oxygen molecule. Helium atom is 2 times heavier than that of hydrogen molecule. Then at 298 Kelvin the average kinetic energy of helium, বলছি helium তো হাইড্রোজেনের থেকে দ্বিগুণ, হিলিয়ামের মাস twice as that of hydrogen। তাহলে এই 298 কেলভিন টেম্পারেচারে এনার্জি, কাইনেটিক এনার্জি হিলিয়ামের কত হবে? হাইড্রোজেনের দ্বিগুণ, হাইড্রোজেনের সাথে সমান, হাইড্রোজেনের 4 গুণ, হাইড্রোজেন মলিকিউলের হাফ। কি হয়ে যাবে? কত হবে কাইনেটিক এনার্জি? আনসার বলবো সেম অ্যাজ দ্যাট অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে সমান হয়। কেন হয়? কারণ আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে পাই কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউলস ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার ইন কেলভিন স্কেল। গ্যাসেদের কাইনেটিক এনার্জি কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, ইট ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। তাহলে দেখো দুটো গ্যাসকেই তো 298 কেলভিনে নেওয়া হয়েছে, তাহলে দুটো গ্যাসের টেম্পারেচার, হাইড্রোজেন আর হিলিয়াম, দুটো গ্যাসের টেম্পারেচার সেম 298, তাহলে এদের দুজনের কাইনেটিক এনার্জি ভ্যালুটাও সেম থাকবে। আনসার হচ্ছে বোথ, ঠিক আছে, সরি আনসার হচ্ছে সেম। হাইড্রোজেন আর হিলিয়াম, এখানে যদি হিলিয়ামের বদলে অক্সিজেনও থাকতো তাহলেও তার কাইনেটিক এনার্জি সেম অ্যাজ দ্যাট অফ হাইড্রোজেনই হতো। যত গ্যাস একটাই পার্টিকুলার স্পেসিফিক টেম্পারেচারে নাও, তাদের সবার কাইনেটিক এনার্জি ভ্যালুটা স্পেসিফিক, ফিক্সড কাইনেটিক এনার্জি ভ্যালুটা একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। নেক্সট বলেছে one of the occupational health hazard commonly faced by the workers of ceramic and pottery industry, ceramic industry, pottery industry তে যারা কাজ করে তারা সাধারণত যে অকুপেশনাল, তাদের সাধারণত যে অকুপেশনাল হেলথ হ্যাজার্ড থাকে, কি হয় বলো? এই সেরামিক বলো, গ্লাস বলো, সিমেন্ট বলো বা পটারি বলো, এদের সবার মধ্যেই যে মেন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় তার নাম হচ্ছে গিয়ে সিলিকা, SiO2। তাহলে সিলিকার জন্য কি ডিজিজ হবে? সিলিকার জন্য হয় গিয়ে সিলিকোসিস, ঠিক আছে। তাহলে এই পটারি ইন্ডাস্ট্রিতে যেটা হয়, গ্লাস, পটারি, গ্লাস, সিমেন্ট, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যে ডিজিজটা হয়ে থাকে সেটা হচ্ছে সিলিকোসিস, কারণ এখানের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সিলিকা। ওকে, নেক্সট। সো আজকে ছিল এই 15টা কোয়েশ্চেনের আমাদের সেশন। পরের দিনের ক্লাসে আমরা আবারও এরকম কিছু কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন করব।
পরের ক্লাস আমার আবার পরের ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে থাকবে, আশা করি সেদিন ক্লাসটা আমি 4:45-এই নেব। ওকে, সো মিট ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস। ভালো থাকবে, পড়াশুনো করবে, এবং আবারও বলছি WBCS টেমপ্লেটে ক্লাস নেওয়া মানে এরকম মোটেই বোঝায় না ইকুয়েশনসগুলো শুধু WBCS এর জন্য অ্যাপ্লিকেবল। সমস্ত পরীক্ষা যেখানেই জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স আছে, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই কোয়েশনসগুলো দরকারি। ওকে, সো মিট ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি ফর জয়নিং মাই ক্লাস। ওকে, টাটা।